সুইজারল্যান্ডের পরিবর্তে এখন অর্থ পাচারের গন্তব্য অন্য জায়গায়। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের আমানত কমেছে। সামগ্রিকভাবে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণও কমেছে। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2023 সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2023 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে 1,77,00,000 ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 234 কোটি টাকা। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5,52,00,000 সুইস ফ্রাঁ। এ হিসেবে কমেছে 68%। 2022 সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। এর আগ পর্যন্ত কয়েক বছর বাংলাদেশের কাছে সুইস ব্যাংকগুলোতে বড় অঙ্কের দায় ছিল। 2021 সালে যার পরিমাণ ছিল 87,11,00,000 সুইস ফ্রাঁ। গত 2 বছর বাংলাদেশের ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার সংকট সুইজারল্যান্ডের ব্যাংক ব্যবস্থায় তাদের জমা থাকা অর্থের পরিমাণ কমে যাওয়ার কারণ বলে মনে করা হয়। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে 2022 সাল শেষে বাংলাদেশি ব্যাংক ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জমার পরিমাণ ছিল 3,56,45,000 ফ্রাঁ। গত বছর শেষে তা 1,40,00,000 ফ্রাঁতে নেমেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 185 কোটি টাকা। এদিকে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা মাত্র 35 লাখ ফ্রাঁ। 2022 সাল শেষে যা ছিল 1,93,00,000 ফ্রাঁ, 2021 সালে ছিল 84 কোটি ফ্রাঁ। এদিকে সম্পদ ব্যবস্থাপকের মাধ্যমে বিভিন্ন শেয়ার বা সিকিউরিটিজে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে। গত বছর এ ধরনের বিনিয়োগের পরিমাণ প্রায় 87 লাখ ফ্রাঁ বা 115 কোটি টাকার সমপরিমাণ। আগের বছর ছিল 31 লাখ ফ্রাঁ। সুইস ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার হয়ে থাকে বলে ধারণা করা হয়। তবে পাচার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। এমনকি গ্রাহক আমানত হিসেবে কার কত অর্থ আছে তাও জানা যায় না। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গোপনীয়তার স্বার্থে সব ডাটা সমন্বিতভাবে প্রকাশ করে। আলাদাভাবে কোনো গ্রাহক বা ব্যাংকের তথ্য এ প্রতিবেদনও নেই। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গোপনীয়তার স্বার্থে সব ডাটা সমন্বিতভাবে প্রকাশ করে। আলাদাভাবে কোনো গ্রাহক বা ব্যাংকের তথ্য এ প্রতিবেদনে নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান গণমাধ্যমকে বলেন, মূলত আমদানি রফতানি বাণিজ্যের কারণে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন হয়। গত 2 বছরে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বাংলাদেশের ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা হিসেবে স্থিতি অনেক কমে এসেছে। তার মতে, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেন তারা এখন আর সুইস ব্যাংক মুখী নন, কেননা সুইস ব্যাংকগুলো নিয়মকানুন কড়া করেছে। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন রিয়েল এস্টেটে বিনিয়োগের নামে অবৈধ অর্থ রাখার সুযোগ রয়েছে। পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 2 দেশের আর্থিক গোয়েন্দাদের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ রয়েছে। ভারত যেমন কর ফাঁকির অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে, বাংলাদেশের তেমন চুক্তি নেই। কয়েক বছর ধরে সুইজারল্যান্ড বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ সুইজারল্যান্ডের একই ধরনের এফআইইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেছিল, কিন্তু ব্যক্তির তালিকায় সংবলিত কোনো তথ্য তারা দেয়নি। সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, অবৈধভাবে কেউ অর্থ নিয়ে গেছে এমন প্রমাণ সরবরাহ করলে তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অর্থ পাচার নিয়ে কাজ করে। সংস্থাটি বাণিজ্যের আড়ালে কোন দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয় তার প্রাক্কলন করে। জিএফআইয়ের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও রফতানির মিথ্যা ঘোষণার মাধ্যমে বছরে গড়ে 64,000 কোটি টাকা পাচার হয়। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে 2013 সালে বিভিন্ন দেশে কোম্পানি খুলেছে। এমন 32 জন বাংলাদেশি নাম প্রকাশ করে। 2016 সালে প্রকাশিত আইসিআইজের পানামা পেপারস ডাটাবেজে 56 জন বাংলাদেশির নাম ছিল, যারা করের স্বর্গ বলে পরিচিত বিভিন্ন দেশে কোম্পানির নিবন্ধন নিয়েছেন। 2017 সালে প্যারাডাইস পেপারসে 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। 2018 সালে একই পেপারসের সংযোজনীতে 22 বাংলাদেশি নাম পাওয়া যায়।
কর ফাঁকি দিতে, অবৈধভাবে অর্জিত অর্থ গোপন করতে, কোম্পানির মুনাফা লুকাতে, পরিবারের সদস্যদের উন্নত জীবনযাপন ও আবাসনের ব্যবস্থা করতে এবং অন্যান্য কারণে অর্থ পাচার হয়ে থাকে।